বাসরাতে আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আমার সাথে ঘুমাবে। কথাটা শুনে বেশ অবাক হলাম আমি। আমার সামনেই মাথা নিচু করে বসে আছেন আমার শাশুড়ি। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। উনি আমাকে কিছু বলতে চাইছেন। হয়তো ভেতরে জড়তা কাজ করছে, তাই বলতে সংকোচ বোধ করছেন। একটা দীর্ঘ শ্বাস ফেলে আমার হাত দুটো ধরে বললেন, তানহা মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার জ্বালা কমিয়ে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দিলাম। ভেবেছিলাম ছেলেটাকে আমার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ইফাত এমন একটা কাজ করে বসবে আমি কল্পনাও করতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি অধীর আগ্রহে উনার দিকে তাকিয়ে আছি। উনি কি করে আমার জীবনটা নষ্ট করে দিলেন? বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। উনি তো আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। তার জন্য উনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, আপনি আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আমাকে নতুন জীবন দিয়েছেন। আমাকে এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার শাশুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইফাত আজ বিয়ে শেষ করে প্রবাসে চলে গেছে। আমি জোর করে ওকে বিয়ে দিয়ে ঠিক করিনি। 5 বছর পর ছেলে আমার দেশে আসছিল। 6টা মাস থাকতেই পারলো না, আবার আমার ওপর রাগ করে চলে গেল। আমার উচিত হয় নাই ইফাতকে জোর করে বিয়ে দেওয়া। তার থেকে বড় কথা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। তোমার কষ্টময় জীবনটাই আরও একটু বিষ দিয়ে ভরে দিলাম। এখন সমাজের মানুষ তোমাকে পেয়ে বসবে, নানান কটু কথা শোনাবে। আমি তোমার ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম তানহা। বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, ইচ্ছে থাকে। তানহারও ইচ্ছে ছিল যেদিন মৃত্যুপরী থেকে মুক্তি পাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। তবে তার মুক্তি এত তাড়াতাড়ি হবে তানহা কখনো ভাবতে পারে নাই। তানহার শাশুড়ি যখন তানহার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, বাসায় প্রতিটি মানুষের রূপ বদলে গিয়েছিল। সময়ের তাগিদে চেনা মুখগুলো হয়ে উঠল অচেনা। ছেলে প্রবাসী, অনেক টাকার মালিক। তানহার বিয়েতে তানহার চাচি এক কথায় রাজি হয়ে যায়। তানহাও প্রহর গুনতে থাকে কবে সে মুক্তি পাবে, স্বামীর সংসারে গিয়ে সব কিছু নিজের মতো সাজিয়ে নেবে, সবাইকে অনেক ভালোবাসবে। স্বামী মানুষটিকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিল মনে। যখন শুনল তার স্বামী তাকে বিয়ে করেই প্রবাসে চলে গেছে, শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। নিমিষেই সব স্বপ্ন চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কি তার ভাগ্য এতটাই খারাপ? আল্লাহ কি তার ভাগ্যে সুখ নামক অধ্যায়টি লিখতে ভুলে গিয়েছিল? সেজন্যই তানহার কপালে এত দুঃখ কষ্ট। ভাবতেই নোনা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। সে আর কিছু ভাবতে পারছে না। তানহা কান্না করছেন দেখে তার শাশুড়ি তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার এই মা যতদিন তোমার কাছে আছে, কেউ তোমার মন ছুঁয়ে কষ্ট দিতে পারবে না। ইফাতকে ফিরে নিয়ে আসার দায়িত্ব আমার। তানহা মাথা নিচু করে বসে আছে, কোনো উত্তর করছে না। তানহার শাশুড়ি রোকিয়া বেগম তানহাকে ওয়াশরুম দেখিয়ে দিলেন। হাতে কালো রঙের একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, বিয়ের শাড়ি বদলে ফেলো। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? তানহা বিনা বাক্যে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে নিজের কান্না কিছুতেই আটকে রাখতে পারল না। অঝরে কান্না করে দিল। ওয়াশরুম থেকে ফোফানের আওয়াজ শুনতে পেয়ে রোকিয়া বেগম দীর্ঘ শ্বাস ছাড়লেন। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তানহা কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ফর্সা শরীরটায় কালো রং একটু বেশি জল করছে। রোগিয়া বেগম তানহার দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ। আফসোসের সুরে বললেন, তুই কেন তানহার মুখটা দেখলি না ইফাত? আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, তুই তানহার মুখের দিকে একবার তাকিয়ে দেখলে কখনো তানহাকে ছেড়ে যেতি না। এত বড় ভুল কেন করলি? তুই একদিন বুঝবি মা ভুল করেনি। তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহার শাশুড়ি বললেন, দাঁড়িয়ে আছো কেন মা? আমার পাশে এসে শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে। কষ্ট পেও না, মা আছে না, সব কিছু ঠিক করে দেবেন। তানহা কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। তানহার শাশুড়ি তানহার মাথায় বিল কেটে দিচ্ছে। কতগুলো বছর পরে মায়ের আদর পেয়ে তানহা নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। কতদিন মায়ের আদর পায় না তানহা। জন্মের আগেই তানহার বাবা মারা যায়। তানহার যখন 6 বছর বয়স, তখন পৃথিবীর মায়া ত্যাগ করে তানহার মা তানহাকে একা করে দিয়ে চলে যায়। মা মারা যাওয়ার পরেই খুব করে চেনা পৃথিবীটা হয়ে উঠল অচেনা। কাছের মানুষগুলোর রূপ বদলে যেতে শুরু করলো। তানহার জীবনে কালো অধ্যায় নামক অধ্যায়টি শুরু হলো।
সুখের জীবন যতটা দ্রুত চলে যায়, কালো অধ্যায়ের সময়গুলো খুব স্বার্থপর হয়, খুব সহজে যেতে চায় না। তানহা অনেকবার চেষ্টা করেছে আত্মহত্যা করার, কিন্তু বিবেকের কাছে হেরে গেছে। যে জীবন আল্লাহ তাআলা দিয়েছে সে জীবন নষ্ট করার আমি কে? আমার জীবনের ওপর আমার কোনো অধিকার নেই। আমার জীবনটা আল্লাহ তাআলার আমানত, যা রক্ষা করার আমার দায়িত্ব, ধ্বংস করার নয়। যে জীবন আল্লাহ তাআলার সে জীবন নষ্ট করার কোনো অধিকারই আমার নেই। পরের দিন সকালবেলা তানহার ঘুম ভেঙে গেল। উঠে দেখল শাশুড়ি পাশে নেই। ঘড়িতে 6টা বাজে। এত ঘুমালো কী করে সে? তানহা তো কোনো দিন এত ঘুমায় না। নাকি আজকে শরীরে কারো আঘাত পড়ে নাই, সেই জন্যই আরামে ঘুমিয়েছে। তানহা উঠতেই তানহার ননদ চৈতালি দৌড়ে আসে। ভাবি, তুমি উঠেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আম্মা বলেছে তোমাকে ঘুম থেকে না জাগাতে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কালকে খুব খারাপ লাগছিল, তাই বাসায় এসে ঘুমিয়ে পড়ছিলাম। ভাবি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। তানহা চৈতালির কথায় খুব খুশি হলো। তানহা প্রতিদিন ফজরের আজানের সময় জাংনা পায়। আজ কেন সে জাংনা পেল না? তাড়াতাড়ি করে উঠে অজু করে এসেই নামাজে দাঁড়িয়ে গেল। সব অশান্তির মধ্যে নামাজই একমাত্র কারণ তানহার কাছে। নামাজ শেষ করে চৈতালির কাছে বসলো। ভাবি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বলেই বেরিয়ে যেতে নিলে তানহা চৈতালির হাত ধরে ফেলে। আমার একা খেয়ে অভ্যাস নাই, আমি সবার সাথেই খাবো। মিথ্যা বলছো কেন ভাবি? আমি কিন্তু সব জানি। রাজরানী হয়ে থাকবে আমাদের বাসায়, বুঝছো? হতে পারে আমাদের বাসাটা একতলার ছোট একটা বাসা, কিন্তু এই বাসায় থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাবে। আমি আম্মু খেয়ে নিয়েছি, শুধু তুমি বাকি আছো। আমাদের বাসায় খাবার খাওয়ার কোনো নিয়ম নেই, যার যখন ইচ্ছে হয় খায়। চৈতালির কথা শুনে তানহা দৃষ্টি নত করে ফেলে। তুমি আমার কথায় কষ্ট পেও না ভাবি, আমি তোমাকে আঘাত করতে চাই নাই। মা বলেছে নিজের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে, তাই তোমাকে নিজের বোনের নজরে দেখছি। যদি তুমি রাগ করো তাহলে তোমার সাথে এমন করব না। চৈতালির কথা শুনে তানহার চোখ ছলছল করে উঠল। এত ভালোবাসা তার কপালে লেখা আছে? এত সুখ সইবে তো? তুমি কাঁদছো কেন ভাবি মনি? আমার কথায় কষ্ট পেয়েছো? সব কান্না কষ্টের হয় না বোন, কিছু কিছু কান্না সুখেরও হয়। আল্লাহ আমার কপালে সুখ লিখে রাখছে। সুখ নামক অধ্যায় আমার জীবনে এসেছে। খুব ভয় হচ্ছে, এত সুখ আমার সইবে তো? সইবে গো সইবে। চৈতালি যতদিন আছে কষ্ট আমার ভাবি মনিকে ফুলের টোকাও দিতে পারবে না। চৈতালির কথায় তানহা হেসে দিল। এই তো আমার ভাবি মনি হেসেছে। আমার ভাবিকে হাসলে এত সুন্দর দেখায়। ও ভাবি, তুমি সব সময় হাসবে আর গম্ভীর মুখ করে থাকবে না। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বলেই চৈতালি চলে গেল। সৌদি আরবের অন্ধকার রুমের দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ইফাত। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, শার্টের ওপরের দুটি বোতাম খোলা। কালো রঙের শার্ট পরিহিতা শ্যাম পুরুষকে একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ইফাদের। মায়ের ওপরে এক আকাশ পরিমাণ অভিমান জমেছে। মনে মনে ঠিক করে নিল আর কোনোদিনও দেশে ফিরবে না। সব কিছু জেনে শুনে তার মা কেন তার সাথে বেইমানি করলো? নিজের মাথায় নিজেই দেয়ালে ঠেকিয়ে দিল। ব্যথায় মুখ দিয়ে আহ শব্দ বের হলো। রেগে রুমে থাকা সব কিছু ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে কেন তার মা তার সাথে মিথ্যা নাটক করলো? দু হাতে নিজের চুলগুলো টেনে ধরল ইফাত। তানহাকে আশেপাশের সবাই দেখে যাচ্ছে। ঘরোয়াভাবে তানহার আর ইফাদের বিবাহ সম্পন্ন হয়েছে। সবাই তানহার খুব প্রশংসা করছে। ইফাদের কথা জানতে চাইলে রোকেয়া বেগমের মুখে আধার ঘনিয়ে আসে। কোনো রকম সবাইকে বুঝিয়ে বিদায় করেছেন। আবির বাসায় আসছে, ওইদিকে আবির বাসায় আসছে শুনে তানহার চাচি ভয়ে গলা শুকিয়ে আসছে। ছেলে বাসায় আসলে ছেলেকে যে কি জবাব দেবে, তার থেকেও বেশি ভয়ঙ্কর তার ছেলে। 1 মাস পর আবির বাসায় আসবে, আজকেই মাকে ফোন করে জানিয়েছে। এসেই তানহাকে বিয়ে করবে। বুদ্ধি হওয়ার বয়স থেকে তানহাকে নিয়ে তার সব স্বপ্ন। আবিরের মনের রানী করতে চায় তানহাকে। আবির যতদিন বাসায় ছিল তানহার শরীরে কেউ ফুলের টোকাও দেওয়ার সাহস পেত না। হাজার হলেও আবির বাসার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সাধ্যের মধ্যেই থাকলে আবিরের সব ইচ্ছে পূরণের চেষ্টা করছে আবিরের মা। যেদিন আবির তানহার কথা বলেছিল সেদিন আবিরের মায়ের মুখ কালো হয়ে গিয়েছিল। কৌশলে আবিরকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেয়।
আবির যাওয়ার সময় তার মাকে বলে গিয়েছিল, আমার তানহাকে তোমার কাছে আমানত রেখে গেলাম মা, তুমি আমার তানহাকে দেখে রেখো। আবির তানহাকে কখনো বুঝতে দেয় নাই আবির তানহাকে কতটা ভালোবাসে। আবির চায় নাই তানহার ছোট মস্তিষ্কে আবিরের জন্য ভয় তৈরি হোক। তবে ভাই হিসেবে তানহা আবিরকে অনেক ভালোবাসে। ওইদিকে ইফাত রেডি হয়ে কাজে বেরিয়ে পড়ল। সৌদি আরবের এক বিশাল রেস্টুরেন্টে কাজ করে ইফাত। প্রবাসী জীবন এত সোজা না। 2 মিনিট বসে থাকার সময় নেই। বসিয়ে বসিয়ে তো আর মালিক টাকা দেবে না ইফাতকে। ইফাত কাজ করছিল, ঠিক সেই সময় শ্রুতি আসে রেস্টুরেন্টে। পরনে তার টিয়া রঙের সালোয়ার কামিজ পরা। সৌদি আরব হওয়ায় খুব শালীনভাবে চলাফেরা করে শ্রুতি। সৌদি আরবের শ্রুতির খালা থাকে, প্রায় ঘুরতে আসে খালার বাসায়। ভিসা শেষ হয়ে গেলে আবার দেশে ফিরে যায়। শ্রুতিকে দেখে ইফাদের জ্বলন্ত রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। শ্রুতি এসে বসতে বসতে বলল, কি গো কালাচাঁদ, কেমন আছো? শুনলাম দেশে গিয়েছিলে নাকি? আমাকে বললো নাই যে? খেতে দেওয়ার ভয়ে বলনি? আমাকে বললে আমি তোমার বাসায় চলে যেতাম। কতটুকু আর খেতাম বলো? আমার এইটুকু পেট। খালার বাসায় কি খাবার কম দিচ্ছে ম্যাডাম? সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়ে খেয়ে আসতে হবে। আর তো মনে হচ্ছে খাওয়ার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছেন। মানুষ এক দেশে কতবার ঘুরতে আসে। ভালোই তো কথা বলতে শিখে গেছো। আমি এইবার দিয়ে 2বার আসলাম। 5 বছর আগে আসছিলাম, আবার 5 বছর পর আসলাম। 3 মাস থেকে চলে যাব। তারপর বলো, দেশে গিয়েছিলে কি করতে? বিয়ে করতে গিয়েছিলাম। ইফাদের কথায় শ্রুতি হেসে দিল। তারপর বলল, তোমার মতো কালা মানিককে আমি ছাড়া কেউ বিয়ে করবে না, যতই ভাব দেখাও না কেন। শেষমেশ আমাকেই বিয়ে করতে হবে। এই কালা মানিক আসমানের পরী বিয়ে করেছে। তোমার থেকেও সুন্দর আমার বউ। নিজের কথাতে নিজেই অবাক হলো ইফাত। এটা সে কি বলে ফেললো? সে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তার বউকে চোখের দেখাও সে দেখে নাই। মায়ের ওপর রাগ করে চলে এসেছে। তুমি খুব সুন্দর জোকস বলতে পারো ইফাত। বিয়ে করেছো, তাহলে তোমার বউকে দেখাও দেখি। কেমন সুন্দরী মেয়ে বিয়ে করেছো তুমি। ইফাত এবার মাথা চুলকিয়ে ভাবতে লাগলো এখন কি করবে সে। কোনো উপায় না পেয়ে বলল, কি খাবেন বলুন, নিয়ে আসি। কথা উল্টিয়ে দিচ্ছ। ব্যক্তিগত প্রশ্ন করতে এখানে আসেন নাই নিশ্চয়। কিন্তু আমার কালা মানিক সত্যি সত্যি বিয়ে করলো নাকি জানতে হবে না? ইফাত খুব ধৈর্য সহকারে নিজের রাগ নিয়ন্ত্রণ করেছে। দেশটা যদি সৌদি আরব না হতো, বাংলাদেশ হলে কানের নিচে দুটো লাগিয়ে দিত। স্যাঁচরা মেয়ে কোথাকার। এমন স্যাঁচরা মেয়ে দুটো দেখে না ইফাত। শ্রুতি থেকে অনুমতি নিয়ে খাবার নিয়ে এসে দিল ইফাত। ইফাতকে যখন দেখেছে প্রতিদিন আসবে, বিরক্ত হয়ে নিজের কাজে মন দিল ইফাত। চৈতালি আর তানহা এক বিছানায় পাশাপাশি শুয়ে আছে। চৈতালির মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ভাবি, ভাইকে ফোন দেই, কথা বলবে। তানহার বুকের ভেতর ধক করে উঠল। বিয়ে হয়েছে, অথচ মানুষটাকে চোখের দেখাও দেখে নাই। অসহায় দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি ইফাতকে ফোন দিল। ইফাত কাজ করছিল, কল কেটে দিয়ে কাজ করতে শুরু করলো। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ফিরল ইফাত। গোসল করে খেতে বসেছে। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে নিজের ফোনটা হাতে নিল। ছোট বোনের অনেকগুলো কল দেখে বোনকে ফোন দিল। পৃথিবীতে এই একটা মানুষের ওপর রাগ করে থাকতে পারে না ইফাত। ইফাত ছাড়া মেয়েটার আবদার পূরণ করার মানুষ নেই। চৈতালির যত আবদার ইফাদের কাছে। বাবা মারা যাওয়ার পর 40 দিনের মাথায় ইফাদের বড় ভাই আত্মহত্যা করে। পরিবারের সব চাপ এসে পড়ে ইফাদের ওপর। ইফাত তখন অনার্স 2য় বর্ষের ছাত্র ছিল। পরিবারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে দিয়ে দূর প্রবাসে পাড়ি জমাতে হয় ইফাদের। চৈতালি ভাইয়ের ফোন পেয়ে খুশিতে আটখানা। ভাবতেই পারে নাই তার ভাই তার সাথে কথা বলবে। তড়িঘড়ি করে ফোন তুলল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আমি তোমার ওপর রাগ করেছি, তুমি এভাবে না বলে চলে গেলে কেন? কথা বলবে না আমার সাথে? ইফাত সালামের উত্তর নিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুই সব জানতি, তবু আমাকে কিছু জানাসনি কেন? ভাইয়া, আম্মু তোমার ভালোর জন্যই করেছে। তুমি একটা ভুল ধারণা মনে বেঁধে রেখেছো। তুমি তো ভাবি মণিকে দেখো নাই। ভাবি মণিকে দেখলে আর বিদেশে যেতে চাইবে না। চৈতালির কথা শুনে ইফাত চৈতালিকে ধমক দিল। চৈতালি ভয়ে চুপসে গেল, মন খারাপ করে ফেলল। তোর কিছু লাগবে? পড়াশোনা করছিস ঠিক মতো? তুই ইন্টার 2য় বর্ষে না? সামনে তোর পরীক্ষা।
পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফোন ঘাঁটিস। বাসায় গেলে এবার ফোন কেড়ে নিব, আর দিব না। ভাইয়া মায়ের কথা শুনতে চাইলে না। আমার কোনো মা নেই। তোর কোনো কথা থাকলে বল, না হলে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। সকালে কাজে যেতে হবে। তোমার বউয়ের সাথে কথা বলবে না ভাইয়া? ওপাশ থেকে আর কোনো উত্তর আসলো না। ইফাত কল কেটে দিয়েছে। রোকেয়া বেগম দরজার কাছ থেকে সব কিছু শুনছিলেন। দু চোখে পানি এসে ছলছল করছে। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, রুম ত্যাগ করে বেরিয়ে গেলেন। তানহার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আজ তার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। সে আসলে একটা অপায়া, যার জীবনে যায় সব সুখ শান্তি নষ্ট করে দেয়। তানহাকে কান্না করতে দেখে চৈতালি তানহার মাথায় হাত রাখল। তুমি কান্না করো না ভাবি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া সাময়িকভাবে অভিমান করে আছে। ভাইয়ার অভিমান শেষ হলে সব কিছু এতটা সুন্দর হবে তুমি ভাবতেও পারবে না। তুমি যতটা কল্পনা করবে তার থেকে বেশি সুন্দর হবে তোমার জীবন। পরের দিন সকালবেলায় রোকেয়া বেগম দরজা খুলছেন না। চৈতালির বেশ চিন্তা হচ্ছে। নামাজ পড়ার জন্য তিনি খুব ভোরে ওঠেন। তানহা নামাজ পড়ে বাহিরে এসে চৈতালিকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতালির কাছে আসলো। তানহার উপস্থিতি পেয়ে চৈতালি ভয়ে তানহার দুহাত আঁকড়ে ধরল। কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি, আম্মু দরজা খুলছে না। দেখেছিলে, উনি তো সকালে ওঠেন তাই না? আম্মু সবার আগে নামাজ পড়ে রান্না করে। পুরো বাসায় নিস্তব্ধ হয়ে আছে। দুজনের গা কেমন ছমছম করে উঠল। দুজন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলেন না। ভয়ে দুজনের হাত পা ঠান্ডা হয়ে আসছে। চৈতালি বাধ্য হয়ে ইফাতকে ফোন দিল। অনেকবার কল কেটে যাওয়ার পর ইফাত ফোন রিসিভ করলো। সৌদি আরবে এখনও ভোরের আলো ফোটেনি। বেশ বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, এভাবে ফোন দিচ্ছিস কেন? ভাইয়া মা দরজা খুলছে না। ডাক দিলেই তো পারিস। আমাকে কেন ফোন করেছিস? দেখেছি মা কোনো সাড়া শব্দ করছে না। আবার কোন নাটক সাজিয়েছে কে জানে। ভাইয়া কী সব বাজে কথা বলছো? আমি জানি মা তোমাকে বিয়ে দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। তাই বলে যে মা প্রতিদিন সকালে নামাজ বাদ দেয় না, সেই মা নামাজ পড়তে ওঠে নাই, বিষয়টা তোমাকে একটু ভাবাচ্ছে না? ইফাত ঘুমের রেশ কাটিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলো। তারপর বলল, বাসার পেছনে যা, জানালা দিয়ে ভেতরে গিয়ে দেখ কি হয়েছে। আমাকে ফোন করে জানাবি। চৈতালি তাড়াতাড়ি করে বাসার পেছনে গেল। হালকা ধাক্কা দিতে জানালা খুলে গেল। চৈতালি রুমের মধ্যে গিয়ে দেখল রোকেয়া বেগম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। চৈতালি দ্রুত মায়ের কাছে গেল। মায়ের হাত পা কেমন জানি ঠান্ডা লাগছে। ভয়ে কথা গলায় এসে আটকে আসছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল চৈতালি। তানহা রুমের ভেতর প্রবেশ করে রোকেয়া বেগমের মাথার কাছে গিয়ে বসল। হাত পা ঠান্ডা হয়ে গেছে। কয়েকবার ডাক দিল, তবুও রোকেয়া বেগমের কোনো সাড়া শব্দ না পেয়ে বুকে মাথা রাখল। নিঃশ্বাস এখনও চলছে। চৈতালি ভয়ে চুপসে গেছে, নীরবে কান্না করে যাচ্ছে। তানহা উত্তেজিত হয়ে চৈতালিকে বলল, দ্রুত রাস্তায় যাও, গিয়ে কোনো গাড়ি দেখতে পেলে দাঁড় করাও। যদি গাড়ি না পাও তাহলে মোড়ের দিকে এগিয়ে যাবে। সময় নষ্ট করো না। আম্মাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। চৈতালি এক মুহূর্ত দেরি করলো না, ছুটে বাইরে বেরিয়ে গেল। খুব সকাল হওয়ায় পুরো রাস্তায় ফাঁকা। মাঝে মাঝে একদল বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে। চৈতালির পা যেন চলছে না, জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আজকে ভীষণ করে চৈতালির বাবার কথা মনে পড়ছে। বাবা থাকলে তাকে এতটা কষ্ট পেতে হতো না। চৈতালি কোনো রকমে মরে আসলো। পুরো রাস্তা ফাঁকা। 30 মিনিট পর চৈতালি একটা সিএনজি দেখতে পেল। দ্রুত সিএনজি নিয়ে নিজের বাসার সামনে আসলো। বাসায় এসে তানহাকে বলল। তানহা আর চৈতালি দুজন মিলে রোকেয়া বেগমকে ধরে সিএনজিতে তুলে ফেললো। সিএনজি চলতে শুরু করলো। পথগুলো শেষ হচ্ছে না। এই বিপদের সময়গুলোও না এতটা দীর্ঘ হয় কেন? চৈতালির নিঃশ্বাস আটকে আসছে। তানহা চৈতালির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আম্মার কিছু হবে না। বাইরে চৈতালিকে সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে তানহাও বেশ ভয় পাচ্ছে। কাছের একটা হসপিটালে নিয়ে আসা হলো রোকেয়া বেগমকে। কয়েকজন ছাড়া সবাই ঘুমে। তানহা সিএনজি ভাড়া মিটিয়ে দিয়ে হসপিটালের মধ্যে গেল। একটু পরে দুজন মহিলা এসে রোকেয়া বেগমকে হসপিটালের মধ্যে নিয়ে গেল। ডক্টর রোকেয়া বেগমকে দেখছেন। বাহিরে অস্থির হয়ে বসে আছে তানহা আর চৈতালি। বেশ কিছু সময় অতিবাহিত হবার পর ডক্টর রুম থেকে বেরিয়ে আসলেন। তানহা আর চৈতালি ডক্টরের কাছে এগিয়ে গেল। আমার আম্মা কেমন আছেন? বলল তানহা। আপনার আম্মা প্রচুর টেনশন করে,
যার কারণে উনি স্ট্রোক করেছেন। আর একটু দেরি হলে খারাপ কি হতে পারত। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি। জ্ঞান ফিরলে দেখা করবেন। যতটা পারেন ওনাকে চিন্তা মুক্ত রাখবেন। এই বয়সে এত চিন্তা আর মানসিক চাপ নিলে উনি মারাও যেতে পারেন। আমরা এরপর থেকে আমার খেয়াল রাখবো। আপনারা অপেক্ষা করুন, আমার একটা পেশেন্ট আছে, দেখে আসতে হবে। আজকে ছুটি দিয়ে দেব বলে ডক্টর চলে গেল। চৈতালি ভয়ে তানহার দুহাত আঁকড়ে ধরে আছে। মেয়েটা খালি বড়ই হয়েছে, বয়সের তুলনায় জ্ঞান বুদ্ধি কম হয়েছে। সারাদিন পেরিয়ে গেল, এখনো ইভাদের কোনো ফোন আসলো না। চৈতালির খুব রাগ হচ্ছে ভাইয়ের ওপরে। ভাবি দেখছো, ভাইয়ার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? সারাদিনে একটা বারো আম্মুর খোঁজ নিল না। তোমার ভাইয়া তো বসে থেকে খায় না বোন। প্রবাসী জীবন এত সোজা না। তোমার ভাইয়াকে তার মালিক বসিয়ে বসিয়ে টাকা দেবে না, কঠোর পরিশ্রম করতে হয়, তবেই টাকার দেখা মেলে। সবাই শুধু প্রবাসীদের টাকাই দেখে, কিন্তু কষ্টটা কেউ দেখে না। সবার খালি টাকা আর টাকা। আচ্ছা, টাকা দেওয়ার মানুষটা ভালো আছে কিনা, খেয়েছে কিনা, তার কষ্ট হচ্ছে কিনা কেউ কখনো জানতে চেয়েছে? সরি ভাবি, আমি নিজের বোন হয়েও কি করে অকৃতজ্ঞদের মতো কথা বললাম। ভাইয়া আমাদের ভালো রাখার জন্যই নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়ে দূরে প্রবাসে পড়ে আছে। আমি তো তাও আম্মুর ভালোবাসা পাচ্ছি, দিন শেষে ভাইয়া সেইটুকু পায় না। আপনজন ছেড়ে থাকার কষ্টটা ফিল করতে পারছি ভাবি। কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে ইফাদের ফোন আসলো। চৈতালি দ্রুত ফোন তুলল। ইফাত উত্তেজিত হয়ে বলল, তোর মায়ের কি অবস্থা, এখন কেমন আছে? টাকা লাগলে আমাকে বলিস, আমি পাঠিয়ে দেব। চৈতালি ইফাতকে মেসেজ পাঠিয়ে রাখছিল। মেসেজটা ইফাদের চোখে পড়তেই সাথে সাথে চৈতালিকে ফোন করে। এমনিতেই সারাদিন মায়ের জন্য মন কেমন করছিল। বাসায় এসে আগে ফোন হাতে নিয়েছে। এমন করে বলছো কেন? আমার মা কি তোমার মা হয় না? টাকা লাগবে না, ভাবি টাকা দিয়েছে। আম্মুর খেয়াল রাখিস, কি হয় না হয় আমাকে মেসেজ দিয়ে জানিয়ে রাখবি। আমার চিন্তা হয় অনেক। তাহলে দেশে চলে আসো, এভাবে সবার থেকে পালিয়ে গেলে কেন? ইফাত আর কোনো কথা বলল না, কল কেটে দিল। বরাবরের মতোই চৈতালি এবারও হতাশ। তানহা সব কিছু শুনছিল। সব কিছু শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রোকেয়া বেগমকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি মোটামুটি এখন অনেকটাই সুস্থ হয়েছেন। তানহা আর চৈতালি মাটিতে বসে আছেন। দুজন মিলে গভীর মনোযোগ দিয়ে একটা কিছু করছে। চৈতালি, ইফাতকে একটু ফোন দে। আমি ইফাদের সাথে কথা বলতে চাই। ভাইয়া তোমার সাথে কথা বলবে না মা? ফোন ধরিয়ে দে, তারপরে দেখব কেমন করে কথা না বলে থাকে। চৈতালি মায়ের কথা মতো ইফাতকে ফোন দিল। এদিকে হাসনা বেগমের সামনে বসে আছে আবির। চোখে মুখে হাজারো প্রশ্ন। খুব খুশি হয়ে বাসায় ফিরছিল। আবিরের খুশি বেশিক্ষণ টিকে থাকলো না। তানহা ভেবে তার ফুফাতো বোনের চোখ ধরে বলল, তানহু পাখি, আমি চলে এসেছি। এবার থেকে তোর আর কোনো কিছুর অভাব হবে না। একদম যোগ্য হয়ে এসেছি তোর সামনে। এই সমাজে বেকার ছেলের কোনো দাম নেই রে তানহু। এবার মা আমাকে বলতে পারবে না, তুই নিজেই আমাদের ঘাড়ে বসে খাস, বিয়ে করে বউকে খাওয়াবি কি? আবিরের এই সব কথা শুনে মারিয়া থতমতো খেয়ে যায়। ভাইয়া, আমি মারিয়া। তুমি কি সব বলছো? আমি তোমার তানহু পাখি না। দয়া করে আমার চোখ ছাড়ো। ওই সরি রে মারিয়া, আমি তোকে তানহা মনে করছিলাম। মা কোথায়? আমি তো জানি না ভাইয়া, আজ সকালেই আমি এসেছি। ফুপাকে দেখলাম বাসায়। ফুপা বলল বাজার থেকে আসি। আমি অপেক্ষা করছি, কিন্তু ফুপু এখনও আসে নাই। তাই ভাবলাম লুডুস রান্না করে খাই। আম্মুর কাজই তো একটা, সারাদিন শুধু পাড়া বেড়ান। তুই থাক, আমি তানহুর সাথে দেখা করে আসি। আবির তানহার রুমের দিকে এগিয়ে গেল। যত তানহার রুমের দিকে এগিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়ে চলেছে। ভেতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। সাহস নিয়ে তানহার রুমে প্রবেশ করলো। পুরো রুম গুটগুটে অন্ধকার। আবির ফোন বের করে আলো জ্বালিয়ে দিল। পুরো রুম আলোকিত হয়ে গেছে। রুমের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। শুধু দেখা যাচ্ছে না তানহাকে, আবিরের তৃষ্ণার্ত দুটি চোখ পাগলের মতো তানহাকে খুঁজে চলেছে। দ্রুত তানহার রুম থেকে বেরিয়ে আসলো আবির। ডাইনিং রুমে আসতেই মায়ের দেখা পেল। খুশি হয়ে দৌড়ে মাকে জড়িয়ে ধরল। মা, কেমন আছো? সারাদিন কোথায় ঘুরে বেড়াও বলো তো? আমি কখন থেকে বসে অপেক্ষা করছি। মা, তানহুকে দেখতে পারছি না, ওকে ডেকে দাও তো। খুব খুব উড়নচন্তি হয়েছে না?
আমি এসেছি এবার ওর পাখা ভেঙে দেব। হাসনা বেগম ভয়ে চুপসে গেল, চোখ দুটো ভয়ে জেঁকে বসেছে। ধীর গতিতে পা কাঁপছে। ছেলেকে নিজে থেকে ছাড়িয়ে সোফায় বসতে দিলেন। আমি তোকে সব কিছু বলছি, কত দূর থেকে আসলি বল তো? এসেই তানহা তানহা শুরু করে দিয়েছিস। আমি তোর জন্য কিছু নিয়ে আসি, খেতে খেতে গল্প করছি বলেই এক প্রকার দৌড়ে পালিয়ে গেল হাসনা বেগম। মারিয়া কান্না করে বেরিয়ে আসছিল, তখনই হাসনা বেগম কান্নাঘরে প্রবেশ করলো। ফুপু, ভাইয়া চলে এসেছে, এবার ভাইয়ার পাখিকে ভাইয়ার হাতে তুলে দাও। তানহা কোথায়? তানহাকে তো দেখছি না। তুই কখন আসলি মারিয়া? আবিরের পাশে গিয়ে বস, আমি আবিরের জন্য কিছু নিয়ে আসছি। সকালে আসছি ফুপু, তুমি মনে হয় পাড়া বেড়াতে গিয়েছিলে বলে মারিয়া চলে গেল। আবির আর মারিয়া অধীর আগ্রহে তানহার কথা শোনার জন্য বসে আছে। হাসনা বেগম ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, আবির, তোকে আমি একটা কথা কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তুই শুনলে সহ্য করতে পারবি না। মায়ের গলার আওয়াজ কেমন জানি শোনাচ্ছে। আবিরের মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হাত পা কেমন জানি অবশ হয়ে আসছে। তানহু পাখির কিছু হয় নাই তো আবার? চক্ষুদয়গুলো রক্তিম বর্ণ হয়ে আসছে। ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে আবিরের। চিৎকার দিয়ে বলে উঠল, তানহার কি হয়েছে বলো মা। হেয়ালি একদম পছন্দ করি না আমি। তানহার বিয়ে হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই 2 কদম পিছিয়ে গেল আবির। মনে হচ্ছে বিশাল আকাশটা তার মাথার উপরে এসে পড়েছে। কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আবির। অসহায় দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকালো। মাগো, আমি তোমার 2টি পায়ে পড়ি, আমার সাথে এমন মজা করো না, না হলে অকালে তুমি ছেলেহারা হয়ে যাবে। আমার প্রতিটা রাত জানে দূর দেশে আমি কিভাবে তানহাকে ছাড়া থেকেছি, আমি কিভাবে তানহাকে ভালো রাখবো, কি করলে তানহা আমার সাথে খুশি থাকবে, এই সব ভেবে এত পড়াশোনা করেছি। তানহার ছবি বুকে নিয়ে আমি শত শত রাত পার করে দিয়েছি। আমি তানহাকে বিয়ে করতে চেয়েছিলাম। মা, তুমি বলেছিলে না আমার কি যোগ্যতা আছে? বিয়ের পরে তানহা তোমাদের কাছে হাত পাতবে, তখন তোমরা তানহাকে কিছু দিতে পারবে না। আর তানহাকে কিছু দিতে পারলে আর তানহাকে কিছু দিতে না পারলে তানহা এমনিতেই আমাকে ছেড়ে চলে যাবে। ও মা, তখন আমার টাকা ছিল না, আমার কোনো যোগ্যতাও ছিল না। এখন আমার সব হয়েছে মা। তানহাকে বিয়ে করার মতো যোগ্যতা হয়েছে। এখন তানহা আমার কাছে ভালো থাকবে। উচ্চশিক্ষা লাভের আমার কোনো দরকার ছিল না, তবুও তোমার কথায় আমি উচ্চশিক্ষা লাভ করেছি। আমি তানহাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছিলাম। তাহলে তানহার বিয়ে কি করে হলো? আমার তানহা কোথায় মা? হাসনা বেগম মাথা নিচু করে আছে, কোনো উত্তর করছে না। মারিয়া অবাক হয়ে সব কিছু দেখছে। হাসনা বেগমের নীরবতা আবিরকে দ্বিগুণ কষ্ট দিচ্ছে। নিজের সবটুকু শক্তি দিয়ে আবির চিৎকার করে উঠল। মারিয়া সহ হাসনা বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। ছেলের একই রূপ, ছেলের এমন উন্মাদ আচরণের সাথে পরিচিত নন হাসনা বেগম। তানহাকে বিয়ে দিয়ে কি সে ভুল করলো? তানহা বেগমের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে ছেলেকে কি জবাব দেবে? সত্যিটা যদি ছেলেকে বলা হয়, তাহলে আবির হয়তো হাসনা বেগমকে খুন করেও ফেলতে পারে। রাগের বশে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তানহার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তাকে বিয়ে করে তার সংসারে চলে গিয়েছে। আমাকে তুমি বাচ্চা পেয়েছো যে আমাকে বোঝাবে, আমি সেটা বুঝবো। মা, আমি কিন্তু ভুলে নাই তুমি তানহার ওপর কি পরিমাণ অত্যাচার করতে। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে তুমি অত্যাচার করে মেরে ফেলোনি তো আবার? আবির, এসব কি বলছিস বাবু? মা হয়ে কি ছেলের খুশি কেড়ে নিতে পারি? তোমাকে আগেই বলেছিলাম ওই ছোট লোকের বাচ্চা আমাদের খেয়ে একদিন আমাদেরই সাথে বিশ্বাসঘাতকতা করবে। মা সাবধান, তানহার নামে একটা বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার মা হও। তোমার এই বাড়ি নিয়ে অনেক গর্ব, তাই না? যে বাড়িতে আমার তানহার জায়গা হয় নাই, সেই বাড়ি আজ আমি শেষ করে ফেলবো বলেই পুরো বাড়ির সব কিছু ভাঙতে শুরু করলো। মারিয়া আর রোকেয়া বেগম এক কোণে দাঁড়িয়ে আছে। দুজনে ভয়ে চুপসে গেছে। আবির একদম উন্মাদ হয়ে গেছে। এত বছরের তিলে তিলে গড়া স্বপ্ন নিমেষেই টুকরো টুকরো করে দিল তার মা। বুকের মাঝখানে কার পড়ে গেছে আবিরের। হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছে না আবির। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে আবিরের। নিজেকে যোগ্য করে তুলতে গিয়ে নিজের প্রিয় মানুষটাকেই হারিয়ে ফেললাম।
এমন যোগ্যতার আমার দরকার নেই। আবিরের বাবা এসে সব কিছু দেখে মুহূর্তেই স্তব্ধ হয়ে যান। তিনি যে ভয়টা পেয়েছিলেন ঠিক সেটাই হলো। এখন আবিরকে সে কি জবাব দেবে? মোহতাব সাহেব ছেলের কাঁধে হাত রাখতেই আবির বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। একটা ছেলে কতটা অসহায় হলে নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে। ছেলের কান্না দেখে মোহতাব সাহেবের বুক চিরে কান্না আসছে। ছেলেদের কান্না করাটা বড্ড বেমানান। সকল নিয়ম ভেঙে হাউমাউ করে কান্না করছে আবির। ভাঙা ভাঙা কণ্ঠে বলল আবির, ও বাবা দেখো না মা কী সব আজে বাজে কথা বলছে। তুমি বলো না মা সব কিছু মিথ্যে কথা বলছে, আমার সাথে মজা করছে। তানহাকে ছাড়া আমার বুকের মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, প্লিজ তানহাকে নিয়ে এসে দাও। তা না হলে সত্যি আমি কিছু একটা করে ফেলবো। আমি বাঁচতে পারবো না তানহাকে ছাড়া। মোহতাব সাহেব নিজেকে সামলে নিয়ে বললেন, কেউ কাউকে ছাড়া মরে যায় না আবির। তানহার বিয়ে হয়ে গেছে, এটা তোমাকে মেনে নিতে হবে। আমি মানি না কেন করলে তোমরা আমার সাথে এরকম। পৃথিবীর সকল নিয়ম ভেঙে হলেও আমার তানহাকে চাই। তানহা যদি 10 বাচ্চার মাও হয়ে যায় তবু আমি তানহাকে কবুল করতে রাজি আছি। তোমরা একটা কথা ভালো করে শুনে রাখো, তানহা যদি পাতালে থাকে তাহলে আমি তানহাকে পাতাল থেকে বের করে নিয়ে আসব। আমি আমার তানহাকে নিয়ে অনেক দূরে চলে যাব। এতটা দূরে চলে যাব যতটা দূরে গেলে তোমরা আর আমাদের খুঁজে পাবে না। তানহার নামে বাজে কথা বলে লাভ নেই। আমি জানি তানহা কেমন মেয়ে। বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির চলে যাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়ল হাসনা বেগম। মোহতাব সাহেবের কাছে এসে বললেন, তবে কি আমি ভুল করে ফেললাম? তানহার প্রতি আমার রাগ আমাকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। নিজের ছেলের কথা না ভেবে তানহার জীবন নষ্ট হবে, তানহা সুখী হবে না দেখে জেনে শুনে ইফাদ নামের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম। এখন আমার ছেলের কি হবে? নিজ হাতে ছেলের একই বড় সর্বনাশ করে ফেললাম। কথাগুলো শেষ হবার সাথে সাথেই হাসনা বেগম গালে কষে থাপ্পড় বসিয়ে দিল। মোহতাব সাহেব, এত বড় কাজ করার আগে আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলে না? আমি জানতাম আবিরের মনে তানহার জন্য সফটওয়্যার কর্নার কাজ করে, কিন্তু এটা তো জানতাম না আবির তানহাকে তোমার কাছে আমানত হিসাবে রেখে গিয়েছিল। এটা যদি আমি আগে জানতাম তাহলে তানহাকে এই বাড়ির বাহিরে এক পাও রাখতে দিতাম না। তুমি আমাকে বলছো তানহা ইফাতকে পছন্দ করে, সেজন্যই বিয়েতে রাজি হয়েছি। আমার আগেই সন্দেহ হয়েছিল তোমার মতো মহিলা তানহার কথা ভাবছে। তোমার নাটক দেখে অবাক হয়েছিলাম, তখন কিছু বলিনি, কারণ তানহা বিয়েতে রাজি হয়েছিল। মেয়েটাকে অনেক খুশি দেখাচ্ছিল। মেয়েটা খুশির কথা ভেবে আমি তখন চুপ ছিলাম। কম অত্যাচার করতে না মেয়েটার উপরে। তোমার থেকে বেঁচে গেছে, মাঝখানে থেকে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। তোমাকে বলে না গিয়ে যদি আমাকে বলে যেত, এত বড় দুর্ঘটনা আমি কখনোই হতে দিতাম না। আফসোস আবির আমাকে খুব ভয় পায়। আজ আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্না করলো, বাহিরে যাওয়ার আগে তানহার কথা যদি আমাকে বলে যেত তাহলে আবিরের ভালোবাসার মানুষটাকে আমি ঠিক আগলে রাখতাম। কারণ আমি তোমার মতো অকৃতজ্ঞ না। আমি ভালোবাসার মর্ম বুঝি। আমার এখন আফসোস হচ্ছে তোমার মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। কথাগুলো বলেই চলে গেলেন মোহতাব সাহেব। হাসনা বেগমের দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। 30 বছর সংসার জীবনে এই প্রথম তার স্বামী তার গায়ে হাত তুললেন। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা দুজনে। পৃথিবীর আদর্শ স্বামীদের মধ্যে মোহতাব সাহেব একজন। তারাও তো ভালোবেসে বিয়ে করেছে। তাহলে ছেলের ভালোবাসাটা কেন বুঝলেন না? এত কিছুর পরেও তানহার ওপর খুব রাগ হচ্ছে। আজ তানহার জন্য স্বামীর হাতে মার খেয়েছে সে। তানহাকে কিছুতেই ভালো থাকতে দেবে না, মনে মনে প্রতিজ্ঞা করে নিল সে। আবির রুমে এসে লাল টুকটুকে রঙের শাড়িটা বুকে চেপে ধরে কান্না করছে। দেশে এসে তানহাকে বিয়ে করবে, সেজন্যই তানহার জন্য শাড়ি, চুড়ি, গহনা, মেকআপ, চকলেট, লিপস্টিক, আলতা আরও অনেক কিছু নিয়ে এসেছে তার মনের রানীর জন্য। কিন্তু তার মনের রানী আর তার নেই, অন্য কারো হয়ে গেছে। ভাবতেই পুরো শরীরের লোম দাঁড়িয়ে উঠল। আবিরের মনে হচ্ছে কেউ তার কলিজাটা ভেতর থেকে বের করে নিয়ে আসছে। আমার যখন টাকা ছিল না তখন তুই ছিলি, এখন আমার টাকা আছে কিন্তু তুই নেই। আল্লাহ, এটা কেমন বিচার?
তানহা, তোকে ছাড়া বেঁচে থাকাটা আমার মৃত্যুর সমান হবে। যার মনের রাজত্ব জুড়ে তোর বসবাস, সে রাজ্যে অন্য রানী কিভাবে রাজত্ব করবে? আমি পারবো না। তোকে আমার চাই। তুই কোথায় আছিস রে তানহা? মা তোকে কোথায় লুকিয়ে রেখেছে? কথাগুলো বলতে বলতে ফ্লোরে টান হয়ে শুয়ে পড়ল আবির। মনে শান্তি না পেয়ে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। বাঁচতে ইচ্ছে করছে না আবিরের। এদিকে চৈতালি তার ভাইকে কল দিল। তুই যদি আমার সাথে কথা না বলে কল কেটে দিস, তাহলে আমার মরা মুখ দেখবি বলে দিলাম, বললেন রোকিয়া বেগম। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই, তাড়াতাড়ি ঘুমাবো। সকালে আমার কাজ আছে, আমাকে কাজে যেতে হবে। মায়ের ওপর খুব রাগ হয়েছে। আমার টাকা লাগবে না বাবা, আমার তোকে লাগবে। তুই 5 বছর দেশের বাহিরে ছিলি, 5 বছরে যত টাকা উপার্জন করেছিস এতেই আমাদের চলে যাবে। বাবা তুই দেশে চলে আয়, ছোটোখাটো একটা ব্যবসা করবি। টাকার জন্য তোর আর দূর প্রবাসে থাকতে হবে না। এটা সম্ভব নয়, আমি 2 বছরের আগে দেশে যেতে পারবো না। আমি যদি মরে যাই শেষ দেখার জন্যও আসবি না? তোমার আগে যদি আমার লাশ কফিনে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ইফাত, আমাকে রাগাবি না বললাম। তাহলে তুমি আমাকে রাগাচ্ছ কেন? এমনিতেই মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। এখন কি চাইছো, আমি মরে যাই? দয়া করে আমাকে বাঁচতে দাও। আমি তোকে ছোট থেকে মানুষ করেছি, তোকে নিয়ে আমার কোনো আশা থাকতে পারে না? তুই যদি কাউকে ভালোবাসতি তাহলে আমি তোকে তার সাথে বিয়ে দিয়ে দিতাম। তুই কাউকে ভালোবাসিস না, তাই নিজের মতো বিয়ে দিয়েছি। তাই আমার ওপর তোর এত রাগ। বেশ, আমি তোকে কথা দিলাম, আমি মরে গেলেও তোকে আর ফোন দিব না। যতদিন না পর্যন্ত দেশে আসবি ততদিন তোর সাথে কথা বলবো না, বলেই কল কেটে দিল রোকিয়া বেগম। চৈতালি আর তানহা পাশাপাশি শুয়ে আছে। চৈতালি ফোনে ভিডিও দেখছিল। হঠাৎ করেই বলে উঠল, ভাবি ভাইয়াকে দেখবে? হ্যাঁ, দেখলে মন্দ হয় না। আমার পোড়া কপাল, বিয়ে করেছি, এখন পর্যন্ত নিজের বরকেই দেখতে পেলাম না। চৈতালি ফোন থেকে ইফাদের একটা ছবি বের করে তানহার দিকে এগিয়ে দিল। তানহার ছবিটির দিকে তাকিয়ে বলল, মাশা আল্লাহ, একদম আমার স্বপ্নের পুরুষের মতো দেখতে, বলেই ছবিটা বুকের সাথে মিশিয়ে নিল। চৈতালি তানহার কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। তানহার চৈতালির দিকে তাকিয়ে জিভে কামড় দিল। তারপর চৈতালির হাতে ফোন ধরিয়ে দিল। দেখি আম্মু কি করছে, ওষুধটা খেয়েছে কিনা। হয়েছে, থাক, এত লজ্জা পেতে হবে না, এত লজ্জা পেতে হবে না। তোমারই বর, সারা জীবন দেখলেও পাপ হবে না। এখন বলো, তোমার স্বপ্নের পুরুষ বলতে কি বোঝালে? কিছু না, আমি আসি। তুমি না বললে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি? তাহলে আমার থেকে কথা লুকাচ্ছ কেন? আসলে আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি শ্যাম পুরুষকে বিয়ে করব। তখন এটা বুঝতাম না। চাচি খালি বলতো, আর একটু বড় হ খালি, বিয়ে দিয়ে আপদ বিদায় করব। তখন আমি চাচিকে বললাম, আমাকে বিয়ে দিলে শ্যাম ছেলের সাথে বিয়ে দিবে। ফর্সা ছেলে আমার একদম পছন্দ না। কেন, ফর্সা ছেলে তোমাকে কি করেছে? কোনো পুরুষ ফর্সা হলে ভালো লাগে না, আবার অতিরিক্ত কালো হলেও আমার কাছে ভালো লাগে না। ছেলে মানুষ হবে ফর্সাও না কালোও না, যাকে আমাদের ভাষায় শ্যাম বলা হয়। আর সবার পছন্দ এক না। আমি যেটা পছন্দ করি তোমার সেটা পছন্দ নাও হতে পারে। আমি আমার মনের কথা তোমাকে বললাম, কাউকে বলবে না কিন্তু। আমার কিন্তু ফর্সা ছেলে পছন্দ ভাবি। ভাইয়া দেশে আসলে বলবে আমাকে ফর্সা ছেলের সাথে বিয়ে দিতে, বলেই লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল চৈতালি। কি পাজি মেয়ে, আমি তোমার ভাবি হই, একটু তো লজ্জা শরম করতে শিখো। তুমিও তো বলেছিলে, যেটা আমি ছোট থাকতে বলেছি, আমিও তো তোমার ছোট বোন হই, তাই না? জানো, আমার একটা ভাইয়া আছে, দেখতে অনেক ফর্সা, বাইরে পড়াশোনা করতে গিয়েছে। ভাইয়া যখন ছিল চাচি আমার উপরে অত্যাচার করতে পারতো না। ভাইয়া আমাকে একবার বলেছিল, ভাইয়া বড় হয়ে অনেক টাকা রোজগার করবে, তারপর আমাকে বিয়ে করে দূরে চলে যাবে, যেন চাচি আমাকে অত্যাচার করতে না পারে। আমি সে কি কান্না জুড়ে দিয়েছিলাম, ভাইয়া অনেক ফর্সা আর আমি ফর্সা ছেলেকে বিয়ে করব না। টানা 3 ঘন্টা কান্না করার পর ভাইয়া চকলেট দিয়ে আমার কান্না থামিয়েছিল। সেদিন চাচি আমার ছোট ছোট বেয়ে ওঠা চুলগুলো ধরে অনেক মেরেছিল। তুমি কিছু বলতে না তোমার চাচিকে? তোমার ভাইয়ার নাম কি? বিয়ের সময় তো তোমার ভাইয়াকে দেখলাম না। তোমার ভাইয়াকে আমি বিয়ে করব। তুমি আমার ভাইয়াকে বিয়ে করছো? আমি তোমার ভাইয়াকে বিয়ে করব, হিসাব বরাবর। আমার ভাইয়ার নাম আবির, তার সাথে সংসার করতে পারবে না তো? বাবা, আবির ভাইয়া যে রাগী দেখলে আমার কলিজা শুকিয়ে যায়। চাচি যেদিন আমাকে মারতো
আমি রাগ করে তরকারিতে মরিচের গুঁড়ো বেশি দিয়ে দিতাম, লবণ বেশি দিতাম, জিনিস নষ্ট করে ফেলতাম। আমাকে দেখে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটা ভালো না। খুব ঘাড় ত্যাড়া একটা মেয়ে। আমি জানি আমি মার খাবো, তাহলে কেন স্বাদের তরকারি রান্না করে খাওয়াবো? কেউ আমাকে 10টা মারবে, আমি তাকে একটা তো দিয়ে আসতে পারবো। চৈতালি কি সাংঘাতিক মেয়ে রে বাবা। আচ্ছা তোমার ঘাড়ের দাগ কেন? তোমার চাচি মেরে দাগ করে দিয়েছে? তানহা মন খারাপ করো না ভাবি, তোমাকে আর কেউ কষ্ট দিবে না। তুমি আমাদের বাসায় রাজরানী হয়ে থাকবে। আমার ভাইয়াও অনেক ভালো, একবার ভালোবেসে দেখো, এক মুহূর্ত ভাইয়াকে ছাড়া থাকতে পারবে না। উনি ভালোবাসার সুযোগ দিলেন কোথায়? বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। দীর্ঘ 2 বছর পরে নিজের দেশে পা রাখলেন ইফাত। ঘড়ির কাঁটায় রাত 2টো বাজে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 4টা বেজে যাবে। নিজের জিনিসগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলো ইফাত। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ির দেখা মিলল। গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে ইফাত। এখন বাসার ভেতরে প্রবেশ করবে কিভাবে? বাধ্য হয়ে চৈতালিকে ফোন করলো। 10বার ফোন বাজার পর চৈতালির বিরক্ত হয়ে ফোন তুলল। এখন ঘুমাচ্ছি, সকালে ফোন দিবেন। ইফাত, আমি ভেতরে গেলে তোর ঘুম আমি বের করে দিব, তাড়াতাড়ি দরজা খোল। ইফাদের গলা শুনে ধরফরিয়ে উঠে বসল চৈতালি। চোখ দুটো ডলে ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকালো। না, ঠিকই তো আছে, তার ভাইয়ের নাম্বারই তো এটা। চৈতালির কোনো সাড়া শব্দ না পেয়ে ইফাত আবার ধমকে উঠল। ভাইয়া, তুমি আমার সাথে মাঝরাতে মজা করছো? আমি তোমার ফ্রেন্ড লাগি? মাঝরাতে তোর সাথে মজা করব? দরজা খুলবি নাকি আবার চলে যাব? না, আমি আসছি, কল কাটবে না কিন্তু, আমার ভয় লাগে। কথা বলতে বলতে চৈতালি বাইরে এসে দরজা খুলে দিল। ইফাতকে দেখে চিৎকার দিতে যাবে তখন ইফাত চৈতালির মুখ চেপে ধরে। আস্তে, এই মাঝরাতে ষাঁড়ের মতো চিৎকার করিস না। চৈতালি নিজের মুখ থেকে ইফাদের হাত সরিয়ে বলল, তুমি আজকে আসবে বলনি তো? কেন? বললে হাতি ঘোড়া নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকতি। অবশ্যই থাকতাম। আম্মুকে ডেকে দেব? কাউকে ডাকা লাগবে না, অনেক দূর থেকে এসেছি, আমার ঘুমের প্রয়োজন। আমি ঘুমাতে গেলাম, একদম আমাকে বিরক্ত করবি না। ব্যাগগুলো ঘরে এনে রাখ। তুমি বাহির থেকে এসেছো, ফ্রেশ না হয়ে ঘুমাবে না। আমি তোর মতো মুছি না, শীত আসলে সারাদিনে গোসল করিস না। ইফাত ভাইয়া দৌড়ে গিয়ে নিজের রুমে চলে গেল। ভাইয়া তো রুমে গেল? ভাইয়ার রুমে তো ভাবি থাকে, দরজা খোলা থাকলেই হয়। কথাগুলো ভাবছিল আর ব্যাগগুলো এক কোণে রাখছিল। ইফাত নিজের রুমের কাছে এসে দেখলো দরজা খোলা আছে, ভিতর থেকে লক দেওয়া নাই। পুরো রুম অন্ধকার। বিষয়টা ইফাদের স্বাভাবিকভাবে নিয়েছে। ফোনটা বের করে ফোনের আলো দিয়ে বিছানায় গিয়ে টান হয়ে শুয়ে পড়ল। শরীর আর চলছে না, একটু শান্তিতে ঘুমাবে ইফাত। ফোনটা অফ করে দিল। কেউ কল দিয়ে যেন বিরক্ত না করতে পারে। তানহাকে কোল বালিশ ভেবে কাছে টেনে নিয়ে তানহার শরীরের উপরে পা তুলে দিল ইফাত। আমার কোল বালিশ এত নরম হলো কিভাবে? মা কি আবার নতুন করে তুলো ভরে দিল নাকি? অদ্ভুত অনুভূতি হচ্ছে ইফাদের। না, এটা তো কোল বালিশ হতে পারে না। একটু আগেই শাশুড়ির রুম থেকে এসে ঘুমিয়ে পড়েছে তানহা। ইদানিং রোকিয়া বেগমের শরীরটা ভালো যায় না। তানহা নিজের সবটুকু দিয়ে রোকিয়া বেগমের সেবা করে। সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় তানহার। হঠাৎ পেটের শীতল কিছু অনুভব করলো তানহা। ইফাদের হাতের ওপরে হাত রাখতেই দুজনেই চমকে উঠল। ইফাত বুঝতে পারল এটা কোল বালিশ হতে পারে না। তানহা ইফাদের দিকে ঘুরে বোঝার চেষ্টা করছে এটা কে হতে পারে, চৈতালি নাকি তার শাশুড়ি। কারণ মাঝে মাঝে চৈতালি না হলে তার শাশুড়ি তানহার সাথে ঘুমায়। তানহা অন্ধকারে হাতিয়ে বোঝার চেষ্টা করছে এটা কে। আম্মা বা চৈতালির শরীর এত শক্ত না, তাহলে তাদের শরীর এত শক্ত হলো কিভাবে? ইফাত বালিশের নিচ থেকে ফোন বের করে ফোনের আলো জ্বালিয়ে দিল। দুজন দুজনকে দেখে একসাথে জোরে চিৎকার দিয়ে উঠল। চৈতালি সবে মাত্র কম্বলের মধ্যে ঢুকেছে। ইফাদের রুম থেকে চিৎকার শুনে দৌড়ে বাইরে আসলো। ইফাদের রুমের দিকে যাওয়ার আগে রোকিয়া বেগমের সাথে দেখা হলো চৈতালির। তুই এখানে তানহার সাথে ঘুমাসনি? মেয়েটার কোনো বিবাদ হলো না তো আবার? আমি আজকে ভাবির সাথে ঘুমাইনি, ভাবি তোমার রুমে ছিল, তাই নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ছিলাম। রোকিয়া বেগম কথা না বাড়িয়ে তানহার রুমের দিকে গেল। রোকিয়া বেগম চলে যেতেই চৈতালির মনে হলো ইফাত ভাইয়া না রুমে গেছে। আল্লাহ জানে দুজন কি করছে। তানহা দ্রুত উঠে রুমের আলো জ্বালিয়ে দিল। ইফাত ভ্রু কুঁচকে তানহার দিকে তাকিয়ে আছে।
ইফাত মনে মনে ভাবছে, আমার রুমে মেয়ে আসলো কোথা থেকে। কিছুক্ষণ পরে মনে হলো 2 বছর আগে সে বিয়ে করেছিল। ইফাত কিছু মুহূর্তের জন্য থমকে যায়। এত সুন্দর মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। মেয়েটা চাইলে তো চলে যেতে পারতো, না গিয়ে কেন তার জন্য অপেক্ষা করছে? ইফাত মনে মনে বলল। ইফাতকে তাকিয়ে থাকতে দেখে তানহা বলল, আচ্ছা অসভ্য মানুষ তো আপনি। অন্ধকারের মধ্যে মেয়ে মানুষ দেখলেই টেনে ধরতে ইচ্ছে করে। তানহার কথায় ইফাত রাগের দৃষ্টিতে তানহার দিকে তাকালো। পরেক্ষণেই দুষ্টু হেসে বলল, টেনেই তো ধরেছি, বাসর তো আর করি নাই। ঘরে এত সুন্দর বউ আছে জানলে কবে দূর প্রবাস থেকে চলে আসতাম। কি নির্লজ্জ লোক রে বাবা, 2 বছর পরে আসছে বউয়ের খোঁজ খবর নিতে। আপনি কিভাবে জানলেন আমি আপনার বউ? আপনার তো স্বামী হবার কোনো যোগ্যতাই নেই। বিয়ে করে রেখে গেছেন, বউয়ের ভরণ পোষণ খোঁজ খবর কিছুই নেননি। বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চাননি। 2 বছর পর নাটক করতে আসছেন। আমি আপনাকে বলেছিলাম আসো আমাকে বিয়ে করো, তুমি কেন আমাকে বিয়ে করতে গেলে? এসব কই থেকে আম্মু ধরে নিয়ে আসছে আল্লাহ জানে। রোকিয়া বেগম দরজার কাছে এসে দুজনের ঝগড়া দেখে থেমে যায়। মুখে আঁচল চেপে হাসছেন। চৈতালি এসে মায়ের পেছনে দাঁড়ায়। চৈতালি বলল, ভাইয়া তোমার ভাগ্য ভালো বুঝছো, ভাবির মতো মেয়ে তোমাকে বিয়ে করেছে, এখনও তোমার সংসারটাকে আগলে রেখেছে। ইফাত, এত বড় বড় কথা বলছিস? তোর ভাবিকে নিজেই বিয়ে করে নিতি। আমি ছেলে হলে তাই নিতাম। রাত করে ঝগড়া করো না, আম্মু অসুস্থ, চিৎকার করো না। এই মেয়েকে নিয়ে বেরিয়ে যা আমার রুম থেকে। রোকিয়া বেগম, দেখ ইফাত, আমাদের বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি না যে তুই বলবি তানহাকে অন্য রুমে থাকতে। তানহা অন্য কোন রুমে গিয়ে থাকবে? আমাদের বাসায় 3টা রুম, এখন তানহা তোর সাথেই থাকবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। চৈতালি আয় বলে চলে গেল রোকিয়া বেগম। চৈতালি ও মায়ের পিছু পিছু চলে গেল। ইফাত তানহার দিকে তাকালো। দেখুন, সিনেমার মতো আমাকে নিচে ঘুমাতে বলবেন না। আমি নায়কদের মতো এত মহান হতে পারবো না। এই শীতের মধ্যে নিচে শুয়ে অসুখ বাঁধাতে পারবো না। আম্মার শরীর খারাপ, চৈতালিরও সকালে কলেজ আছে, সকালে উঠে আমাকে রান্না করতে হবে। আমি ঘুমিয়ে গেলাম। একদম বিরক্ত করার চেষ্টা করবেন না, তাহলে মাথার চুল একটাও আস্ত থাকবে না। একদমই কথাগুলো বলে শুয়ে পড়ল তানহা। ইফাত হতভম্ব হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। আমার বাড়িতে থেকে আমার সাথে মেয়েটা মেজাজ দেখাচ্ছে। আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন? আমি বা মেয়েটাকে কিছু বলছি না কেন? কথাগুলো গলা এসে আটকে যাচ্ছে। ইফাত দীর্ঘ শ্বাস নিয়ে তানহার পাশে শুয়ে পড়ল। মাঝখানে বালিশ রেখে 2 চোখ বন্ধ করলো। এখন ঝগড়া করার সময় নাই। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। একটা ঘুমের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যে ইফাত ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের আজান কানে আসতেই তানহা উঠে বসলো। অজু করে এসে নামাজ পড়ে নিল। রান্নাঘরের দিকে যাচ্ছে তানহা। চৈতালি, রোকিয়া বেগম দুজনেই উঠে পড়েছেন। তানহাকে রান্নাঘরের দিকে যেতে দেখে রোকিয়া বেগম বললেন, তানহা, আজ আমি রান্না করব। ছেলে আমার কতদিন পরে দেশে আসলো, নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই। তানহা, আমি আপনাকে সাহায্য করি আম্মা। কোনো সাহায্য লাগবে না, তুমি প্রতিদিন করো, একদিন আমি করলে কোনো ক্ষতি হবে না। তুমি চৈতালির সাথে গল্প করো। আচ্ছা আম্মা, কিছু দরকার পড়লে আমাকে ডাকবেন। বলেই চৈতালির পাশে বসলো তানহা। আজকাল মেয়েটাকে বড্ড উদাসীন দেখায়, সারাক্ষণ মন মরা হয়ে থাকে। চৈতালি, আমাকে বলবে না কি হয়েছে? আম্মু আছে, জানলে আমাকে জানি মেরে ফেলবে। আচ্ছা তোমার রুমে যাই চলো। তারপর দুজন মিলে চৈতালির রুমে আসলো। এখন কি হয়েছে বলো? আমি একজনকে ভালোবাসি, 1 বছর ধরেই তার পিছনে ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তা দেয় না। সে নাকি এক নারীতে আসক্ত। তার মনের রানী আছে, তার রাজ্যের তার রানী ছাড়া অন্য রানীর প্রবেশ নিষেধ। এটা কিন্তু ঠিক না চৈতালি, সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে তুমি কেন এমন ছেলের পেছনে ঘুরবে? দেশে কি ছেলের অভাব পড়েছে? কিন্তু স্যারের রানীর বিয়ে হয়ে গেছে, স্যার আর কতদিন সঙ্গীহীন থাকবে? স্যারের তো বয়স হচ্ছে নাকি? আচ্ছা, স্যারের কি বিয়ে করতে ইচ্ছে করে না? আল্লাহ, এই মেয়ে করছে কি? তুমি কোন স্যারের প্রেমে পড়ে গেলে? আমাদের কলেজে, দেখতে মাশা আল্লাহ। তুমি দেখলে তুমিও ফিদা হয়ে যাবে। উনি তোমার থেকে বয়সে অনেক বড় হবে চৈতালি। এই সবের মধ্যে যাওয়ার দরকার নাই। আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না। আর একবার যদি এইসব কথা বলছো, তাহলে আমি আম্মাকে বলে দেব। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, তুমিও বড়দের মতো কথা বলতে শুরু করে দিলে। দেখো চৈতালি, আমি তোমার ভালো চাই। আজকাল ছেলেপেলে খুব একটা ভালো হয় না, আমি কাউকে বিশ্বাস করি না। রিলেশন করলে তুমি কষ্ট ছাড়া আর কিছুই পাবে না।
তোমার যদি বিয়ে করতে ইচ্ছে হয় আমাকে বলো, আমি আম্মাকে বলছি, দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। না, আমি আবির স্যারকেই বিয়ে করব। তানহা আবিরের কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, আবির? হ্যাঁ, আবির স্যার নতুন এসেছে আমাদের কলেজে। দেখতে কেমন? অনেক সুন্দর। তোমার দেখে কোনো কাজ নাই, তোমার বিয়ে হয়ে গেছে। তোমার যদি ভালো লেগে থাকে, সে যদি তোমাকে গ্রহণ করে আমাকে বলবে, আমি আম্মাকে জানাবো। একটা কথা মনে রেখো চৈতালি, জীবন কিন্তু একটাই। ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের সুন্দর জীবন নষ্ট করো না। এদিকে আবির কলেজের দিকে যাচ্ছে। আজকে কি মনে করে বাসায় বাইক রেখে আসছে। সকালে মিষ্টি রোদ এসে আবিরের শরীরে পড়ছে। এই মিষ্টি রোদটা আবিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, স্যার আই লাভ ইউ। আবির দ্রুত পিছনে ঘুরালো। কাউকে দেখা যাচ্ছে না। আবির বেশ বিরক্ত হলেন। তাকে প্রতিদিন এভাবে কেউ আড়াল থেকে বিরক্ত করে। আবিরের মুখে গম্ভীর ভাব। সামনে ঘুরে নিজের গন্তব্যের দিকে যেতে লাগলো আবির। চৈতালি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একটা বছর ধরে এভাবে আবিরকে বিরক্ত করে যাচ্ছে চৈতালি। ভয় সামনে আসার সাহস হয় নাই তার কখনো। কলেজের সময় হয়ে আসছে দেখে দৌড়ে কলেজের মধ্যে প্রবেশ করলো চৈতালি। আবির অফিসের রুমে এসে ভাবছে, কে তাকে এভাবে প্রতিদিন বিরক্ত করে। কালকে আমি এর শেষ দেখেই ছাড়বো বলেই ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে দুপুর 2টোর সময় ঘুম ভাঙল ইফাদের। উঠে গোসল করে মায়ের কাছে বসলো ইফাত। রোকেয়া বেগম ডাইনিং রুমে বসে আছেন। নামে ডাইনিং রুম, ডাইনিং রুমে নেই কোনো ডাইনিং টেবিল। মাটিতে শীতল পাটি বিছিয়ে খেতে বসে সবাই। ইফাতকে দেখে রোকেয়া বেগম বললেন, আয় বাবা খেতে বস। আজকে আমি নিজের হাতে তোর জন্য রান্না করেছি। কোথায় আমার তোমার উপরে রাগ করে থাকার কথা, উল্টো তুমি আমার উপরে রাগ করে 2 বছর কথা বললে না। এখন তোমার বাসায় থাকা আমার উচিত না। অনেক বড় বড় কথা হয়েছে। তুই আমার ছেলে, তোর ওপরে রাগ করার অধিকার আমার আছে। আমি তোর ওপরে রাগ করব না, তাহলে আলালের ছেলে মতিনের ওপর রাগ করব? ইফাত হেসে দিয়ে বলল, তুমি আমার আম্মু, তুমি আমার ওপরে রাগ করবে? কি রান্না করেছো? জলদি খেতে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আজকে তোকে একা খেতে দিচ্ছি, কিন্তু কাল থেকে আমাদের সাথে খাবি। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাই। বলে রোকেয়া বেগম খাবার বেড়ে ইফাদের সামনে দিল। ইফাত হাত ধুয়ে খেতে বসলো। তোমাদের বাসায় এই নিয়ম কবে থেকে চালু হয়েছে? আগে যে যার মতো খেয়ে নিত, তানহা আমাদের অভ্যাস বদলে দিয়েছে। একা একা খেতে বসলে তৃপ্তি পাওয়া যায় না। সবাই মিলে একসাথে খাবি, দেখবি অনেক আনন্দের সাথে খেতে পারবি আর মনেও তৃপ্তি পাবি। তানহা শাশুড়ির জন্য গরম পানি করছে। রোকেয়া বেগমের ঠান্ডা ঠান্ডা ভাব, তাই তানহা রোকেয়া বেগমকে গরম পানি করে দেয়। ইফাত আর চোখে একবার তানহাকে দেখে নিল, তারপরে খাবারে মনোযোগ দিল। খাবার সময় কথা বলতে নেই। রোকেয়া বেগমও চুপ হয়ে গেল। ইফাদের অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। হঠাৎ করে রোকেয়া বেগম বলে উঠল, সামনে শুক্রবার ইয়াদের 7 বছরের মৃত্যুবার্ষিকী পূর্ণ হবে। কিছু মাদ্রাসার এতিম ছেলে নিয়ে আসিস, আমি নিজের হাতে রান্না করে ওদের খাওয়াবো। ইফাত খাওয়া বন্ধ করে দিল। নিমেষেই চোখ দুটো লাল হয়ে গেল। খাবার সরিয়ে হাত ধুয়ে ফেলল। রোকেয়া বেগমের হুঁশ আসলো। খাওয়ার সময় ছেলেকে কি কথা বলে ফেললেন। তানহা গ্লাসে করে গরম পানি নিয়ে আসছিল। রোকেয়া বেগমের কথা শুনে দাঁড়িয়েছিল। ইফাতকে উঠে যেতে দেখে ইফাদের হাত ধরে বলল, খাবার ছেড়ে যাবেন না, সম্পূর্ণ খাবার খেয়ে যান। তানহার এই সময়ে আশাটা আগুনের ঘি ঢালার মতো হয়ে উঠল। ইফাত কষে তানহার গালে থাপ্পড় বসিয়ে দিল। ইফাদের এমন আচরণে তানহাও থতমত খেয়ে গেল। বিনা কারণে তার গায়ে হাত দিল। তানহা রেগে গরম পানি ইফাদের বুকের মাঝামাঝি ছুঁড়ে মারল। তবুও ইফাদের কোনো হেলদোল নেই। তানহাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার? আমি তোমাকে অনুমতি দিয়েছি? আমার উপরে হুকুম ফলাতে চাও? তাহলে এই বাসা থেকে বেরিয়ে নিজের হুকুম জারি করবে। রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি এই মেয়েকে বাসা থেকে বের করে দাও, বলে দিলাম। এই মেয়ে যেন আমার সামনে না পড়ে। বলেই হন হন করে বেরিয়ে গেল ইফাত। রোকেয়া বেগম কান্না করতে করতে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। তানহা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। সব কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। তানহা রুমে এসে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। 2টা বছর মানুষটাকে নিয়ে কতটা স্বপ্ন দেখলাম, আমার সব স্বপ্ন এক নিমিষেই শেষ করে দিল। কখনো কথা বলবো না,
আগে যদি জানতাম খেতে বলার অপরাধে আমাকে মার খেতে হবে, তাহলে পানিটা বেশি করে গরম করে নিয়ে আসতাম, তানহাকে মারার স্বাদ মিটিয়ে দিতাম। আমি আর থাকবো না এই বাড়িতে। কিন্তু বের হয়ে যাব কোথায় ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো তানহা। দুনিয়ায় তার যাওয়ার কোনো জায়গা নেই। কার কাছে যাবে? সবাই শেয়াল শকুনের মতো ছিঁড়ে খাবে। তাছাড়া চাচের হাতে মার খেয়েছি, সেখানে থাকতে পেরেছি। একটা থাপ্পড় খেয়ে থাকতে পারবো না? আমি তো গরম পানি ঢেলে দিয়েছি, দরকার পড়লে আবার দেব। এত সহজে হার মেনে নিব না। বলেই শাড়ি হাতে নিয়ে গোসল করতে চলে গেল তানহা। চৈতালি বাসায় এসে মন খারাপ করে বসে আছে। কিভাবে স্যারকে নিজের মনের কথা বলবে? স্যার যদি তাকে ফিরিয়ে দেয়? তানহা ভাবি আমাকে সাহায্য করতে পারবে। আজকে বাসাটা এত চুপচাপ লাগছে কেন? চৈতালি মায়ের রুম দরজা বন্ধ দেখতে পেল। তানহা গোসল করে চুল মুছতে মুছতে আসছিল। চৈতালি তানহাকে দাঁড় করিয়ে বলল, ভাবি তোমার সাথে আমার কথা আছে, আমাকে সাহায্য করতে হবে তোমার। তার আগে বলো বাসায় কি হয়েছে? আম্মুর রুম বন্ধ কেন? চৈতালি, এখন ভালো লাগছে না, তুমি পরে আসো। অনেক সকালে উঠেছি, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বলেই তানহা নিজের রুমের দিকে চলে গেল। চৈতালি অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে আছে। বাসায় কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে জানতে হবে। চৈতালি তার মায়কে অনেকবার ডাকলো। মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের রুমে চলে গেল। সন্ধ্যার আজান কানে আসতেই তানহা ধরফরিয়ে উঠে বসলো। এত সে কি করে ঘুমালো? উঠে দ্রুত অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। তানহা নামাজ পড়ে পুরো বাসার আলো জ্বালিয়ে দিল। অন্যদিন এই বাসায় আনন্দে ভরপুর থাকে, আজ পুরো বাসাটা নিস্তব্ধ হয়ে আছে। তানহা গিয়ে রোকিয়া বেগমকে ডাক দিল। রোকিয়া বেগম দরজা খুলে তানহাকে ভেতর আসতে বলল। তানহা ভেতরে আসতেই রোকিয়া বেগম বললেন, ইফাত বাসায় ফিরছে? জিনা আম্মা, উনি এখনও বাসায় ফিরে নাই। কেন যে খাওয়ার সময় কথাটা বলতে গেলাম, ছেলেটা আমার আজকে আর বাসায় ফিরবে না। দেখি রিয়াদকে ফোন করি। রিয়াদের কাছে গিয়েছে নাকি ইফাত? খোলা আকাশের নিচে বিশাল মাঠের মাঝখানে হাত পা ছড়িয়ে শুয়ে আছে ইফাত। তার পাশে বসে আছে রিয়াদ। আর কতক্ষণ এভাবে থাকবি? শিশির পরে ঘাস ভিজে উঠতে শুরু করেছে। চল বাসায় গিয়ে শুয়ে থাকবি। কি হয়েছে কিছু বলছিসও না? আমি আগুনে পুড়ে জ্বলে মরে যাব, তবুও নারীর রূপের আগুনে পুড়ে জ্বলছে মরব না। নারী জাতি মানেই বিশ্বাসঘাতক। কি হয়েছে সেটা তো আমাকে বলবি। সবাই কিন্তু এক না, বুঝলি? তুই মনের মধ্যে ভুল নিয়ে ঘুরে বেড়াস। কেন আমি রূপাকে ভালোবেসে বিয়ে করি নাই? কই, রূপা তো আমাকে ছেড়ে চলে যায় নাই। বেকারত্বের সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। সেই জন্যই আমার সফলতা। সে এখন আমার স্ত্রী। আমি আজকে একটা মেয়েকে অকারণে মেরেছি। এখন আমার ভীষণ অনুশোচনা হচ্ছে। কি করব বল? সকালে আম্মু ভাইয়ার কথা মনে করিয়ে দিয়েছে, আর মেয়েটা আমার সামনে চলে এসেছিল। আমি রেগে থাপ্পড় মেরেছি। আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। মেয়ে মানুষ দেখলেই আমার রাগ উঠে যায়। প্রতিশোধের নেশায় পাগল হয়ে যায়। তুই একটা ভুল ধারণা মনে পুষে রাখছিস। আমি ভুল না হলে মেয়েটা তোর স্ত্রী। আমি বলি কি, সময় থাকতে মূল্য দে। হারিয়ে গেলে কেঁদেও আর পাবি না। একটা সময় এসে তুই অনুভব করবি তুই কাউকে ভালোবাসিস, তাকে ছাড়া তোর দম বন্ধ হয়ে আসে। তাকে দেখতে না পেলে নিজেকে পাগল পাগল লাগে। দেখিস ভাই, সব কিছু বুঝতে বুঝতে দেরি না হয়ে যায়। রিয়াদের কথা শুনে ইফাত শব্দ করে হেসে উঠল। এই বছরের সেরা জোক ছিল এটা। ইফাত নাকি ভালোবাসবে, তাও আবার কোনো মেয়েকে। হাসিস না ইফাত, ভালোবাসা এমন এক সুন্দর অনুভূতি যার স্বাদ প্রতিটা মানুষ গ্রহণ করেছে। কেউ বিশ্বাস করে মূল্য পেয়েছে, আর কেউ বিশ্বাস করে ঠকেছে। পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনই খারাপ মানুষও আছে। তোর ভাই একটা খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, তাই বলে তুই সবাইকে খারাপ ভাববি এটা কিন্তু ঠিক না। যেদিন কাউকে ভালোবাসবি সেদিন তুই ঠিক থাকতে পারবি না ইফাত। মুহূর্তে পাগল হয়ে যাবি। সেদিন আমার কথা মনে পড়বে। কেউ চেয়েও পায় না, আর তুই পেয়েও মূল্য দিস না। একটু শান্তির জন্য তোর কাছে আসছিলাম, এখন দেখি তুইও অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিস। থাক, আমি অন্য রাস্তা দেখি। রাগ করিস না। সরি, আমি আর কোনো কথা বলবো না। এবার আমার বাসায় গিয়ে আমাকে উদ্ধার কর ভাই। দুজন মিলে উঠে দাঁড়ালাম। তখন ইফাদের মায়ের কল আসলো। রিয়াদ ফোন তুলে সালাম দিল। রোকিয়া বেগম সালামের উত্তর নিয়ে বলল, রিয়াদ, ইফাত কি তোর কাছে আছে? হ্যাঁ আন্টি, ইফাত আমার কাছে আছে। কতদিন পরে দেশে আসলো, আজকে কিন্তু ইফাত আমার কাছে থাকবে। আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা, দেখে শুনে রাখিস।
ছেলেটাকে আমার একটু বোঝাস। কিছু বুঝতে চায় না। আপনি চিন্তা করবেন না, আমি আছি না, সময় করে একদিন আমাদের বাসায় ঘুরতে আসবেন। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল রোকেয়া বেগম। পরের দিন সকালবেলায় চৈতালি কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আগে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আজকে স্যার নিশ্চয় গাড়ি নিয়ে আসবে। চৈতালি স্যারকে আই লাভ ইউ বলে দৌড় দেবে। এতক্ষণ হয়ে গেল, আবির আসছে না দেখে চৈতালি চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে। শোন রাফি, উচ্চতায় তুই আমার মতোই লম্বা, ড্রেসটাও আমার পরেছিস, তুই ম্যাক্স পরে যাবি, কেউ যেন বুঝতে না পারে, একদম আমার মতো করে হেঁটে যাবি, আমিও দেখব প্রতিদিন কে আমাকে বিরক্ত করে। বলে দুজনে বেরিয়ে পড়ল। অপেক্ষার অবসান ঘটিয়ে আবির আসলো। চৈতালির মুখে হাসি ফুটে উঠল, কিন্তু পরেক্ষণেই অবাক হয়ে গেল, আবির তো ম্যাক্স পরে না। একবার পরীক্ষা করে দেখা যাক। চৈতালি স্যারকে আই লাভ ইউ বলে উঠল, কিন্তু রাফি তাকালো না। গাছের আড়াল থেকে আওয়াজ পেয়ে আবির পিছন দিয়ে গাছের আড়ালে গেল। রাফি তাকালো না দেখে চৈতালি আবার বলতে যাবে, স্যার তার আগেই চৈতালির কান ধরে সামনের দিকে ঘোরালো। চৈতালি রেগে কিছু বলতে যাবে, তখনই। পরবর্তী পার্টটি পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর সাথে একটা লাইকও দিয়েন।